নরেন্দ্রপুরে পরপর দুটো গোডাউন যতুগৃহ ঝলসে মৃত্যু হলো বেশ কয়েকজনের, আরও মৃত্যুর আশঙ্কা। কিন্তু কেন এমন হলো? যা যা নিয়ম মেনে ওই গোডাউন চলার কথা, একটাও নিয়ম মানা হয়নি। নরেন্দ্রপুরের নাজিরাবাদ। রবিবার রাতে এখানকার দুটি গোডাউনে বিধ্বংসী আগুন। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আগুন এরকম ভয়ঙ্কর চেহারা নিল কিভাবে? এর পিছনে রয়েছে একাধিক কারণ। পদে পদে ভাঙা হয়েছে নিয়ম। এখানে অনিয়মই যেন নিয়ম। আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না এই দুই গোডাউনে। ফলে যত সময় গিয়েছে আগুন ছড়িয়েছে, আরো বিধ্বংসী চেহারা নিয়েছে। অথচ দুই কারখানাতেই ছিল দাহ্য বস্তু। তা সত্ত্বেও বিন্দু মাত্র সতর্কতা ছিল না। দমকলের ডিজি জানিয়েছেন, দুই গোডাউনের একটিতেও ফায়ার অডিটই হয়নি। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই, এটা বলতে পারি। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। পাশাপাশি দুটো গোডাউন, একটি মোমো তৈরির কাঁচা মাল রাখার গোডাউন আর একটি ডেকোরেটরসের গোডাউন। দুটি গোডাউনেরই ঢোকা বেরোনোর একটাই রাস্তা। আগুন লাগলে অন্য কোনো রাস্তা দিয়ে বেরোনোর উপায় নেই। অনেকের অভিযোগ, এই গোডাউন দুটি তৈরি হয়েছে বেআইনিভাবে, জলাজমি বুঝিয়ে। এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। কিছু মানুষের প্রবণতা থাকে আইন ভেঙে কি করে কাজ করে। আমি ইমিডিয়েট বলেছি ওই এলাকায় যতগুলো ওয়্যার হাউস আছে, যে একটা অডিট টিম তৈরি করে ওখানে অডিট করার জন্য। যদি কেউ দেখা যায় কেউ নিয়ম মানছে না ওখানে, তাহলে তার এগেনস্টে যা লিগ্যাল অ্যাকশন আছে হবে। পুলিশের সন্দেহ, ডেকোরেটরসের গোডাউনের কর্মীরা রান্না করছিলেন, সেখান থেকেই প্রথম আগুন লাগে। তারপরেও ডেকোরেটরস মালিকের কথা শুনুন, তিনি তার পিঠ বাঁচাতে ব্যস্ত। আমাদের কাছে দুটো টিম ছিল 24 জনের, বেরিয়ে গেছে কিছু লোক আর কিছু লোক থেকে গেছে। কতটা আমিও বলতে পারছি না, কারণ আমি কি করে বলবো, আমি তো স্পটেও নেই, ছিলামও না। দমকলের ডিজি বলছেন আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ডেকোরেটরসের মালিক দাবি করে যাচ্ছেন সবকিছুই নাকি ঠিকঠাক ছিল, ব্যবহার করে উঠতে পারেননি। অগ্নি নির্বাপন ব্যবস্থা আপনার নাকি ঠিকঠাক ছিল? আমার ছিল, আমরা ইউজ করার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। বিধ্বংসী আগুনে এতজন মারা গেলেন, অনেকে নিখোঁজ, কিন্তু ডেকোরেটরস মালিকের যেন কোনো তাপ উত্তাপই নেই। যা বললেন তাতে যেন টাকার গরম। যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। তাদের এই সাধ্য শান্তির জন্য কিছু দেবো, তারপরে তাদের আর্থিক সাহায্য কিছু করব। এই ঘটনায় ডেকোরেটরস সংস্থার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় এফআইআর হয়েছে। নিউজ 18 বাংলা। আর এদিকে ডেকোরেটরসের মালিক গঙ্গাধর দাস, তাকে আটক করা হয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। নরেন্দ্রপুর থানার পুলিশ তাকে আটক করেছে। নরেন্দ্রপুরে গোডাউনে পদে পদে বেনিয়ম। অগ্নিকাণ্ডে মৃত 8, এখনো নিখোঁজ বহু। এফআইআর করে অগ্নিকাণ্ডের তদন্তে নরেন্দ্রপুর থানা। ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস আটক। বেশ কয়েকজন নিখোঁজ, বেশ কয়েকজনের নিখোঁজের ডায়েরি হয়েছে নরেন্দ্রপুর থানায়।
নরেন্দ্রপুর আগুনে মৃতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা। আর্থিক সাহায্যের ঘোষণা। এখনো পর্যন্ত নরেন্দ্রপুরে যতজনে মৃত্যু হয়েছে এই গোডাউনে বিধ্বংসী আগুনে পদে পদে বেনিয়মে 10 লক্ষ টাকা করে আর্থিক ঘোষণা সাহায্যের রাজ্যের। জোড়া গোডাউনে আগুনে এখনো মৃত 8, অগ্নিকাণ্ডে 14 জনের পরিবারের নিখোঁজ ডায়েরি। আগুনে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। নরেন্দ্রপুরে আগুনে মৃতদের আর্থিক সাহায্য, মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায় সে ব্যবস্থাও ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে। এখানে আমরা কথা বলেছি সবার সাথে, ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো মানে আমরা যখন আইডেন্টিফিকেশন করে নেব তারপরে এখান থেকে সেটা দেওয়া হবে 10 লাখ টাকা মাথা পিছু। এখনো পর্যন্ত 8 জন মৃত। 8 জন মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের। অগ্নিকাণ্ডে এখনো 14 জনের পরিবারের নিখোঁজ ডায়েরি। আগুনে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। নিখোঁজ অনেকেই। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুরে 20 বাসিন্দার হদিশ নেই। তমলুক, নন্দকুমার, হলদিয়া, ময়নার বাসিন্দা নিখোঁজ। স্বজন হারানোর আশঙ্কায় নিখোঁজদের পরিবার। নিখোঁজদের বাড়িতে জেলা প্রশাসনের কর্তারা। নরেন্দ্রপুর আগুনে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বারবার বলছি, কারণ এখনো পর্যন্ত 14 জনের মিসিং ডায়েরি আর 20 বাসিন্দার হদিশ নেই শুধু পূর্ব মেদিনীপুরের তমলুক, নন্দকুমার, হলদিয়া, ময়নার বাসিন্দা। স্বজন হারানোর আশঙ্কায় এইভাবে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের মানুষজন। নরেন্দ্রপুরে আগুনে নিখোঁজ পিংলার 3। ডেকোরেটার্স সংস্থায় ফুলের কাজ করতেন নিখোঁজ পিংলার মালিগেড়িয়ার কৃষ্ণেন্দু ধারা। লাস্ট কখন কথা হয়েছে? 7:30টার সময়। তারপর থেকে ওই তো সারা রাতে কিছু তো জানতে পারিনি। সকালে উঠে বলছে পাশে একজন, তোর ছেলের সঙ্গে ফোন কর, ফোন তুলে নাকি দেখ। তারপরে ফোন টোন করলে সুইচ অফ বলছে। আর কোনো খুঁজে পাইনি, খোঁজ পাইনি। কি কাজে গেছিল ছেলে? ফুলের কাজে। ফুলের কাজ করতো। ও 3-4 বছর ধরে কাজ করতো। মাঝে বাড়ি আসতো আবার যেত। ছেলের সঙ্গে যোগাযোগ করবি যে দেখি পুরো আগুন জ্বলছে, কিছু দেখতে পাইনি, কিছু পাইনি। তখন মোটামুটি পুরো শেষ। তখন মানে হঠাৎ হয়ে গেছে, কিছু বুঝতে পারি না কার কি করে হয়েছে, কি ব্যাপার আমি সেটা বলতে পারবো না। আমার সেখানে যেয়ে দেখি এখন পুরো আগুন জ্বলছে। ওখানে ফুলের ধরো বিভিন্ন হোটেলে সাজাতে যেত, খুলতে যেত মাল, গোডাউনে কাজ করতো, গোডাউনে ফুল বাছা এইসব। ওখানে একটা ছেলে কাজ করতো, সেই আমাদেরকে খবর দিচ্ছে। লাস্ট কখন কথা হয়েছে? আগের দিন রাত্রি 9:30। বাড়ির লোকজন সব গিয়েছিল। টিনা সুপারভাইজার যে ছিল বিমল মাইতি, তারও ফোন সুইচ অফ। আমরা চাই যে আমার স্বামীকে বাড়িতে ফিরে যাবে। খবর আসেনি। এইবারে কি মিসিং ডায়েরি ফাইরি করেছে, তার জন্য কতটা কি শুরু হয় আমি বলতে পারছি না। কন্ট্রাক্টর শেয়ার তো তার ফোন অফ। সংসারকে তো একবারে জ্বালি দিয়ে চলে গেছে। এই দুদিন তো কালকেও খোঁজ পাইনি, আজকেও শেয়ার খবর নেই। বাবা জানি গো, এনে দাও না গো তোমরা। ঠিকাদার ঘর পেলাছে, কিছু পাইনি। ফুলের কাজ করতেন ঠিকাদার, তারও এই কাজ করতেন লেবার হিসাবে। আর কি এখন পর্যন্ত মোটামুটি অনওয়ে বা সব মিলিয়ে আমরা 20টা ফ্যামিলির যারা ফ্যামিলি মেম্বার যারা নিখোঁজ বা ভিকটিম ফ্যামিলি, যেগুলো আমি বারুইপুরে যে পুলিশ কাউন্টার পার্টসরা আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। তো ওখানেতে ওদের সব রকম ব্যবস্থা হচ্ছে যাতে ফর্মালিটিসগুলো করা যায়, যাতে তারা কম্পেনসেশন বা আরও যদি কোনো রকমভাবে তাদেরকে সাপোর্ট করা যায় সেইগুলো। যদি বেআইনি কিছু হয়েছে তার তো অবশ্যই আইনানুগ তার পদক্ষেপ হবে তার এগেনস্টে। এবং সেক্ষেত্রে যদি আমাদের তরফে যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প বারুইপুর পুলিশের থেকে যদি চায় সেটা আমরা উইল বি অফারিং দ্যাট। পিংলার 3 জন, তাঁরা নরেন্দ্রপুরে আগুনে নিখোঁজ। ডেকোরেটর সংস্থায় ফুলের কাজ করতেন নিখোঁজ পিংলার মালিগেড়িয়ার কৃষ্ণেন্দু ধারা। সকালবেলা দম্ভত ফোন করা হলে ফোন তুলেনি। তারপর খবর বাড়াইলো যে বাড়িতে আগুন ধরে গেছে।
শেষ কখন কথা হয়েছিল? রবিবার 9:30 তখন বলতেছে আমি সোমবারে ঘর যাব। কতদিন কাজে গেছে? 8 দিন আগে রবিবারে গেছে। ফুলের কাজ করতে গেছি। পিংলারি আরেক যুবক অনুপ প্রধান, তার খোঁজ মেলেনি, দুশ্চিন্তায় পরিবার। শনিবার রাতে ভাই ফোন করেছিল, না যেরকম কথা হয় রোজ রাতে, সকালে ঠিক 8টার দিকে ফোন করতেছি না, ওর ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। এইবার জানাজানি হয়ে গেল যে ওখানে আগুন লেগেছে। এখান থেকে বাবা, ভাইয়ের শ্বশুর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। সারাদিন ওখানে ছিল, আগুন নেভাতেও পারেনি, আর আমার ভাইয়ের দেহও খুঁজে পায়নি। আমাদের বাড়ির পাশে আরো 2-3 জন ছিল, কারোই দেহ পাওয়া যাচ্ছে না, কোনো চিহ্নিত কিছুই পাওয়া যায়নি। সব বাবা টাবা সবাই কেঁদে কেঁদে আছে বলে সব ছাই, কিছুই পাচ্ছি না। কলকাতা থেকে, থানা থেকে বলছে যে তোমরা আসো, ডিএনএ হবে, কি পাবে তাও জানি না আমরা। নরেন্দ্রপুর আগুনে নিখোঁজ পিংলারি আর এক যুবক বিশ্বজিৎ সাউ। ডিএনএ নমুনা দিতে বিশ্বজিতের পরিবার এলো কলকাতায়। ডিএনএ টেস্ট হবে, তবেই বোঝা যাবে বিশ্বজিৎ সাউয়ের কি পরিস্থিতি, দেহের কোনো অংশ কি অবশিষ্ট আছে। আর আগুন থেকে বাঁচতে তমলুকের সুশান্ত মরিয়া হয়েছিলেন, ঝাঁপ দিলেন ছাদ থেকে। একটা ঘরে 20 জন ছিলেন। আগুন যখন লেগেছিল তখন ঘুমোচ্ছিলেন, ফিরেছেন ঘরে, অন্যদের মতো পরিস্থিতি হয়নি। তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন আগুন থেকে বাঁচতে, কোনো রকমে প্রাণে বেঁচে ঘরে ফেরা। তমলুক থেকে এই সুশান্ত ফুলের কাজে গিয়েছিলেন। একটা ঘরে 20 জন ছিলেন, ঘুমোচ্ছিলেন, তখনই আগুন লেগে যায় আর প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ দেন। ঘরে ফিরেও আতঙ্ক কাটেনি সুশান্তর। রাত্রে যে যার 9টা সাড়ে 9টার মধ্যে যে যার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার একটা কাকু ডাকতেছে, বলছে আগুন লেগেছে, বাড়া তাড়াতাড়ি। তারপর যখনই উঠি আমি, তখন পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আমি যে কিভাবে নিচে পড়েছি তাও আমি কিছু বুঝতে পারিনি। আমার তখন জ্ঞানও নাই, যখন আমি নিচে পড়েছি সামনে তখন আগুন দেখলে। তখন অনেকে ভেতরে ছিল? ভেতরে ছিল সবাই, 16-17 জন ছিলাম, কেউ আর বের হয়নি। তখন আগুন জ্বলছে? আগুন জ্বলছে দেখুন। হাড় হিম করা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলেন সুশান্ত এবং আরও একজন। তারাও যথেষ্ট দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে তাদের। সেই হাড় হিম করা অভিজ্ঞতা বিপর্যয়ের পর বাড়ি ফিরলেন সুতাহাটার আহত 2 শ্রমিক, মানবেন্দ্র, সুজিত। 2-3 বছর ধরে ডেকোরেটার্সের কাজ করেন 2 শ্রমিক। হঠাৎ একজন ডাকতে নিয়ে আমরা ধীর করে উঠে বেরিয়েছি। ওর বেশি আর কিছু বলতে পারছি না, কারণ ধোঁয়া পুরো ছিল আর কিছুই আমরা জানি না। চারিদিক অন্ধকার ছিল, চারিদিক অন্ধকার, আর ধোঁয়াতে তো আর কিছু বলতেই পারবো। সবাই ঘোর ঘুমে যেতে থাকে, আমাদের কোনো জ্ঞানই নেই। আমরা যে বেরিয়ে এসেছি কিভাবে, ওই যে দাঁড়িয়ে আছে ওনার কৃপাতেই বেরিয়ে এসেছি, ওর বিষয়ে আর কিছুই বলতে পারবো না। কিভাবে বেরিয়ে এসেছি ভগবান। আর 8 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। বারবার আশঙ্কা করা হচ্ছে আরও মৃতের সংখ্যা বাড়বে, কারণ 14 জন নিখোঁজ ডায়েরি হয়েছে 14 জনের। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, পুলিশ কি মনে করছে, ফরেন্সিক কি মনে করছে, দেহাংশ এখনো রয়েছে ওইখানে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে? দেখো না, তুমি সকাল থেকে ছবি দেখেছো, যে জায়গায় ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের যে ঘটনা, যে বিশাল এলাকা জুড়ে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা পরিবারের লোকজন সেখানে তাদের প্রিয়জনকে আনতে, তাদের দেখার জন্য গিয়েছিলেন, তারা জানাচ্ছেন যেখানে ধ্বংসস্তূপ রাখা হয়েছে তার নিচে টুকরো টুকরো হাড় রয়েছে। তারা সেগুলো ছুঁয়ে দেখেছেন, ছাই হয়ে গিয়েছে। আর দলা পাকানো দেহ ইতিমধ্যেই, যেটা পুলিশ সুপার জানাচ্ছেন, 8টি দলা পাকানো দেহ উদ্ধার হয়েছে। সেগুলো এতটাই দেহ এতটাই ছোট হয়ে এসেছে যে সেগুলো চেনার কোনোভাবেই উপায় নেই। তাই ডিএনএ টেস্ট হবে। ফরেন্সিক টিম তারা এসেছিলেন, এখান থেকে স্যাম্পেল কালেকশন করেছেন। আগামীকাল তার যারা পরিবারের সদস্য মিসিং ডায়েরি করেছেন তাদের ডিএনএ স্যাম্পেল কালেকশন করা হবে। পাশাপাশি দেহের যে অংশ পাওয়া গিয়েছে সেগুলোরও ডিএনএ স্যাম্পেল কালেকশন করা হবে।
ইতিমধ্যেই বারুইপুর পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে 14 জনের নিখোঁজ ডায়েরি নরেন্দ্রপুর থানায় হয়েছে এবং আনঅফিসিয়ালিভাবে যেটা নাম নথিভুক্ত করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রেকর্ডার্সের যার যেখানে কাজ করতো সেখানে 14+10 অর্থাৎ 24 জন এবং ওয়াই মোমোতে যারা কাজ করছিলেন সেখানে 3, টোটাল 27 জন এখনো পর্যন্ত তারা নিখোঁজ, যার মধ্যে 14 জন আসতে পেরেছিলেন। তুমি জানো সকাল থেকে যে বিভিন্ন ছবি উঠে এসেছে সেখানে তারা অনেকেই ডকুমেন্টস আনেননি, অনেকে পরিবারের লোকজন আসতে পারেনি, পরিচয় জানার উপায় নেই ডিএনএ ছাড়া। মিসিং জিডি করেছি, মিসিং জিডি করার পরে আমরা কালকে কোর্ট অর্ডার নেব। কোর্ট অর্ডার হিসাবে আমরা ব্লাড স্যাম্পলগুলো যে নেক্সট অফ কিন আছে ওনার ব্লাড স্যাম্পলগুলো কালকে কালেক্ট করার চেষ্টা করব। ওটা কালেক্ট করার পরে যে রিমেনেন্টস যে বডি রেসিডিউস আমরা পেয়েছি ওখানে আমরা ওকে ম্যাচিং করার জন্য সিএফএসএলকে চিঠি করব আর এই প্রসেস যদি যত তাড়াতাড়ি হয় সেটা যেন আমরা ফলো আপ করতে পারি। আর এদিকে এই যে একটা মোমো তৈরির কাঁচা মালের গোডাউন, তার সঙ্গে ডেকোরেটরসের অফিস, একটাই দরজা, আর এই একটা দরজা পেরোতে না পেরেই ঝলসে মৃত্যু হলো 8 জনের। এখনো নিখোঁজ বহু, 14 জনের নিখোঁজ ডায়েরি হয়েছে এবং আরও মৃত্যুর আশঙ্কা। নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদের কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড গতকাল, সেখান থেকেই প্রায় 8টির কাছাকাছি দেহ উদ্ধারের ঘটনায় উঠে এসছে এবং এই জায়গা থেকেই সেই দেহ উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, যখন আগুন লাগলো তাহলে কি কর্মীরা বেরোতে পারলো না? কেন বেরোতে পারলো না? কারণ জানা যাচ্ছে যে যেভাবে এখানে কারশেড গুলো ভেঙে পড়েছে তারা আটকে পড়েছিলেন এবং কোনো এক্সিট পয়েন্ট পাচ্ছিলেন না। দেখানোর চেষ্টা করব, এখনো কিন্তু আগুন জ্বলছে, দুদিকেই দেওয়াল, পেছনে এরকম ভাবে কারশেড ভেঙে পড়া, অর্থাৎ যে বেরোনোর প্রপার এক্সিট পয়েন্ট সেটা কিন্তু সেখানে বন্ধ হয়ে গেছিল, এমনটাই মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। এবং একাধিক জায়গায় যে গোডাউন, একেবারে গা লাগানো 4টি গোডাউন পাশাপাশি, সেক্ষেত্রে 1টি এবং 2টি এক্সিট পয়েন্ট ছাড়া অন্য জায়গা থেকে কিন্তু এই কারখানায় বেরোনোর পথ সে অর্থে ছিল না। গতকাল দমকল কর্মীরা যখন রেস্কিউ অপারেশন চালায়, ঠিক এই জায়গায় প্রাথমিক কাজ তারা শুরু করে। এখনো তা বর্তমান টিনের শেড এখনো ভেঙে পড়ে রয়েছে। এখান থেকেই গতকাল সেই দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। কয়েকদিন আগেই সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্বভার নিয়েছেন নীতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্য সফরে প্রথম পশ্চিমবঙ্গে এসেছেন নীতিন নবীন। আজকে পশ্চিমবঙ্গে এবং আগামীকাল কমল মেলার উদ্বোধন। আর সেই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি দফায় দফায় বৈঠক করবেন, দফায় দফায় বৈঠক করেছেন এর আগে রাজ্য বিজেপির সঙ্গে। রাতেই হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক। আগামীকাল দুর্গাপুর রানীগঞ্জে কর্মী সম্মেলন করবেন নীতিন নবীন। পুজো দেবেন দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়িতে। ভেঙে পড়ল বিজেপির মঞ্চ। খাকুড়দায় বিজেপির মঞ্চ ভেঙে বিপত্তি। খাকুড়দায় বিজেপির, পশ্চিম মেদিনীপুরের খাকুড়দায় বিজেপির মঞ্চ ভেঙে পড়ল। মঞ্চে উপস্থিত তখন ঘোষ। পশ্চিম মেদিনীপুরের খাকুড়দায় এই ঘটনা। আচমকা পরিবর্তন সংকল্প সভা চলাকালীন আচমকা মঞ্চ ভেঙে বিপত্তি। এর আগে বিডি অফিসে ঢুকে একেবারে চিৎকার চেঁচামেচি করে হুঁশিয়ারি দিয়েছিলেন মনোজ ত্রিজ্ঞা। এবার জেলা শাসককে হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, হ্যাঁ, হুমকি দিচ্ছেন তিনি। কেন না, সাংসদ তহবিলের টাকা খরচ করতে নাকি বাধা দেওয়া হচ্ছে। এবং তারপরে কি বললেন দেখুন। 3 দিনের ভিতরে বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারের মধ্যে যদি আমার 24-25 টাকা টেন্ডার না হয়, তাহলে সামনে সপ্তাহ কোন দিন আমি বলবো না, 200-400 ছেলে নিয়ে আমি 6 তলায় উঠবো,
কি হবে সেটা পরের ব্যাপার। জেল হবে, ফাঁসি হবে, আমি ভয় পাবো না। আমি রাস্তা, সোলার লাইট, জল সাধারণ মানুষের জন্য প্রপোজাল দিয়েছি। এই সরকারের টাকাকে ডিএম এর আটকানোর অধিকার নেই। এটা কি আপনি হুমকি দিচ্ছেন না হুঁশিয়ারি দিচ্ছেন? একদম হুমকি, হুঁশিয়ারি দিচ্ছি, হুমকি দিচ্ছি। যদি সোজা আঙ্গুলে ঘি দিয়ে না, তাহলে আঙ্গুলটা টেढ़া করতেই হবে। উনি তো বলেছিলেন ডিএম অফিসে আসবেন, যে বক্তব্য ওনার নেতারা দেয়, মুস্তানের বক্তব্য এরকমই বলেছিলেন। আসুক না ডিএম অফিসে, উনি একজন সাংসদ, ল্যাঙ্গুয়েজটা জানেন না। তার আগে ভিডিওর সাথে কিভাবে ব্যবহার করেছে, এখন তো মারপিটে নেমে গেছে উনি ডিএম অফিসে মারপিট করবে। আমরা কোনো জায়গায় রুকি না কোনো কাজ, উনি নিজেই কাজ করতে চান না। আমার সংসদ তহবিল থেকে যে ফান্ড ইউটিলাইজ হয়েছে, আমি লিফলেট রেডি করে আলিপুরদুয়ারের জনগণকে ডিস্ট্রিবিউট করব। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম, ওনার যদি দম থাকে তা কোথায় কি কাজ করেছে এটা খালি আলিপুরদুয়ারের মানুষকে বলে দেবো। এবার দেখুন মাদারিহাটে বিডিওর অফিসে ঢুকে যেটা বলছিলাম কয়েক মাস আগেই, হুঁশিয়ারি, শাসানি। तमाशा पार्टी करने यहाँ पर कि वीडियोगिरी करना, वीडियोगिरी करना तो वीडियोगिरी करो, पार्टी करना तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा, कितना बार बोला आपको प्लास्टिक का आप दिया? मैं एक एमपी हूँ, क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला, मैं कितना बार बोला आपको, कितना बार बोला आपको? আর এবার ডিজে বাজানোর হুঁশিয়ারি দিলেন মন্ত্রী মানস ভূঁইয়া। সবংয়ে মঞ্চ থেকে বিজেপিকে নিশানা। কি বললেন দেখুন। বলে দিন একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? পারবেন? আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? পারবেন? চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে, কি হবে তাহলে? অতএব সাধু সাবধান। কোন ডিজের কথা বলছে আমরা জানি না। বিজেপি পার্টি কোনো ডিজেকে ভয় পায় না। আমরা রবীন্দ্রনাথে বিশ্বাসী, আমরা রবীন্দ্র সঙ্গীতকেই পছন্দ করি। এটা পশ্চিমবঙ্গ, এখানের নোংরা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছে, হুমকি দেওয়ার চেষ্টা করছে, যাতে ভোটে সবাই ভয় পেয়ে সরে যায়। অর্থাৎ নিজেরাই ভয় পেয়ে গেছে, নিজেরা হেরে যাবে, সেই জন্য ভয় পেয়ে এই ধরনের কথা বলতে হচ্ছে ওনাদেরকে। পানিহাটি পুরসভায় মানুষের একমাত্র বিরক্তির কারণ এখন আবর্জনার স্তূপ। গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনার পাহাড়। সঠিক সময়ে বেরিয়েও সঠিক সময়ে যাওয়া যাচ্ছে না কোনো জায়গাতেই। দেখুন। পানিহাটিতে পাহাড়। পানিহাটি সোদপুর মধ্যমগ্রাম রোডের নানা জায়গায় আবর্জনার পাহাড়। জঞ্জালের জেরে রাস্তা রীতিমতো অবরুদ্ধ, ব্যস্ত সময়ে যাতায়াতে নাভিশ্বাস। কতদিন ধরে সমস্যা? অনেক দিন ধরে সমস্যা, এরকম সমস্যা রেগুলার আছে, রেগুলার সমস্যা, কাজ হয় না। হয় বেলায় আসবে, জ্যাম পার করে কিছু ময়লা করবে, আবার ভোরবেলা আবার জাম হয়ে যাবে। এটা কতদিনের সমস্যা? এটা বহুদিনের সমস্যা দাদা। মিটছে না সমস্যা? কোনোদিনও মিটছে না। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যা মেটান না কেন? তো বহু মাস ধরে দেখছি এরকম। এর মধ্যে চলাফেরা করতে হচ্ছে, আমাদের নিত্য যাত্রীদের অসুবিধা হচ্ছে না। ৩৫টা ওয়ার্ড নিয়ে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরো এলাকা। এখানে বছরের পর বছর ধরে জঞ্জাল যন্ত্রণার অভিযোগ। আগে রামচন্দ্রপুর এলাকায় পুরসভার ভাগাড়ে পানিহাটির আবর্জনা ফেলা হতো। এই ভাগাড়টি ছিল জনবসতিপূর্ণ এলাকায়। দুর্গন্ধে টেকা দায় হয়ে ওঠে স্থানীয়দের। তারা তৈরি করেন ভাগাড় উচ্ছেদ কমিটি। এই কমিটির চাপে ২০২৪ সালে জানুয়ারিতে ভাগাড়টি বন্ধ করে দেয় পুরসভা। ঘোলা মহিষপোতা এলাকায় স্থায়ী ভাগাড়ের জন্য ২৫শে সেপ্টেম্বরে জমি চিহ্নিত করা হয়। দ্রুত এই ভাগাড় চালু হওয়ার কথা ছিল, কিন্তু আজও তা চালু হয়নি। ফলে পানিহাটির যেখানে সেখানে এখন আবর্জনার স্তূপ। বিটি রোডের শুকচর, নীলগঞ্জ রোড ও সোদপুরের মধ্যমগ্রাম রোডের ধারে আবর্জনার পাহাড়। এমনই হাল যে থমকে যায় গাড়ি। বাসিন্দাদের দাবি, পুরসভার গাড়িতে তারা ময়লা দেন, কিন্তু পুরসভায় রাস্তার ধারে আবর্জনা ফেলে। তাদের প্রশ্ন, কেন এখনো স্থায়ী ভাগাড় তৈরি হলো না?
এই অবস্থায় রয়েছে, মাঝে মাঝে গাড়ি আসে মাল তুলে নিয়ে যায়, আবার যে কে সেই। পানিহাটির কি কোনো পরিবর্তন হবে না? যদি একটু বলে কি হবে? বলতে পারবো না, আমি কি করে বলবো। 2-3 বার সিগন্যাল পরে এখান থেকে এটুকুনি পার করতে বন্ধে না, জ্যামে তো গাড়ি এগোতে পারে না, জ্যামে তো দুটো তিনটে সিগন্যাল বন্ধ তো আছে, কিন্তু অফিস টাইমে তো প্রবলেম হয়। এদিকে জঞ্জাল ফেলা নিয়ে পুরসভা দায় এড়িয়েছে, তাদের সাফায় কলকাতা পুরসভার গাড়ি পানিহাটি জঞ্জাল নিয়ে ধাপার মাঠে ফেলে, কিন্তু সোদপুর ফ্লাইওভার সংস্কারের কাজ চলায় গাড়ি যেতে পারছে না, তাই রাস্তার ধারে জঞ্জাল ফেলা হচ্ছে। বাসিন্দাদের ঘাড়েই দোষ চাপিয়েছে পানিহাটি পুরসভা। ময়লা তোলা হলে আজকে যদি ময়লা তোলা হয়, কালকে তো আবার ময়লা ফেলছে লোকে। প্রায় ডেলি 140 থেকে 150 টন তো ময়লা প্রতিদিন পানিহাটিতে তৈরি হচ্ছে। ব্রিজ বন্ধ থাকার ফলে আমাদের কেএমডি এর যে গাড়ি ধাপা থেকে আসে বা বিটি রোড ধরে এসে ব্রিজ ক্রস করে ওপারে গিয়ে যেটা যায় সেটা যেতে পারছে। আর 8 নম্বর এবং 6 নম্বর গেট দিয়ে এই গাড়ি নিয়ে যেতে গেলে যার টাইমটা লাগছে, যার যেতে পারছে, যার জন্য একটা বড় সমস্যা হচ্ছে। এটা কালকে আগামীকালকে যদি ব্রিজ খুলে দেয় আমাদের সমস্যাটা মিটে যাবে। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।